বিয়োগের ক্ষেত্রেও একইভাবে হবে। মনে করো দুটো সংখ্যার বিয়োগফল আছে, একটি 5 অঙ্কের সংখ্যা নিচ্ছি, তার সঙ্গে একটি 2 অঙ্কের সংখ্যা বিয়োগ দেব। তাহলে এই ক্ষেত্রেও তোমাকে একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে লিখে তোমায় করতে হবে যাতে তোমার অঙ্কটা নির্ভুল হয়। এবার দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে 1, তারপর 0, 9, 8, 7 বা এককের দিক থেকে বসাবো, এককের দিকটা যেন না ফাঁকা যায়। তারপরে এই এককের দিকটা বসাচ্ছি 9, দশকের ঘরেও 9, বিয়োগ দেব। নিশ্চয়ই তোমরা বিয়োগ করতে জানো। 9 কতই 17 হবে, 9 কতই 7 হবে না, তাহলে এটাকে 17 ধরতে হবে। তাহলে উপরে 1 আর নিচে 7, 1 10 7 17, 9 কতই 17, 9 8 17, হাতে যে 1টা ছিল এই 10, 9 আর এই 1-এ 10 হলো, 10 আর কতই 8 হবে না, নিশ্চয়ই 18 হবে, 10 আর 8-এ 18 হয়। এই 1টা এখানে ধরলাম, 1 কতই 9, 8-এ। তারপর দেখো আর একটা যোগ দিয়েছি, সেটা হচ্ছে প্রথমে 4 অঙ্কের সংখ্যা, তারপর আছে 3 অঙ্কের সংখ্যা। তো 4 অঙ্কের সংখ্যাটা হচ্ছে 1036 আর 3 অঙ্কের সংখ্যাটা হচ্ছে 563। তো এই দুটো যখন যোগ করা হচ্ছে 6 আর 3 9 হচ্ছে। তো এর কোনো হাতে 1 থাকে না, 9কে লিখলে কীরকম হয়, এরকম হয়। যদি 19 হতো তাহলে 1 10 9 19 হতো, তো এই 1টা যাবে কোথাও, তখন এখানে লিখতে হতো। তো আমার 9 আসছে, তো এখানে 9 লিখলাম, আর এখানে 6 আর 3 যোগ করে 9 হয়, 9 লিখলাম, 5 আর 0 যোগ করে 5 হয়, 1 হয়, লিখলাম। তো তোমাদের একটা জিনিস করতে হবে কি, এরকম যোগ করার পর যোগ করলে যোগ যেরকমভাবে যে প্রসেসটা দেখালাম, যে একক, দশক, শতক, হাজার এভাবে মাথায় লিখে করবে, এবং লাস্টে একটা লিখে দেবে যে নির্ণেয় যোগফল যে যোগফলটা হচ্ছে সেটা লিখে দেবে। তারপর দেখো, একটা 4 অঙ্কের সংখ্যা নিয়েছি আর একটা 3 অঙ্কের সংখ্যা নিয়েছি, দিয়ে দুটো সংখ্যার বিয়োগফল নির্ণয় করছি। তাহলে এই ক্ষেত্রেও বিয়োগ করেছি, 6 কতই 0 হবে না, নিশ্চয়ই 10 হবে। তাহলে 6 আর কগেটে কতই 10 হচ্ছে, 4-এ 10 হচ্ছে, এখানে 10 ধরতে হয়েছে, সেজন্য এই একটা এর সঙ্গে যোগ করছি। 5 আর 6, 6 কতই 9, 6 আর 3-এ 9 হয়, তো 9কে আমি 19 ধরিনি, তাই এখানে হাতে 1 নেই। 4 কতই 8, 4-এ 8, এখানেও আমার 18 ধরতে হয়নি বা কিছু হাতের 1 ধরতে হয়নি, তাহলে এই 5টা নেমে গেল। তারপর তোমাদের করতে হবে কি, এক্ষেত্রেও লিখে দিতে হবে নির্ণেয় বিয়োগফল সমান 5 4 3 4। আচ্ছা, একটা কথা বলে রাখি, যখন তোমাদের কোনো অঙ্ক, কোনো যোগ বা বিয়োগ বা ভাগ গুণ যে কোনো জিনিসই থাক না কেন, যখন শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন হয়, শুধুমাত্র যখন শর্ট কোয়েশ্চেন হয়, MCQ মানে অনেকগুলো উত্তর দেওয়া থাকে, তার মধ্যে একটি বেছে নিয়ে লিখতে হয়, বা শূন্যস্থান পূরণ, বা আচ্ছা, এই দুটো ক্ষেত্রে তোমরা এই বিয়োগফল বা যোগফল যদি দেওয়া থাকে, তখন কি করবে, এইগুলো একটু রাফে করে নেবে, তখন আর নির্ণেয় যোগফল এই হিসাবে করতে হবে না। যদি কোনো শূন্যস্থান পূরণ বা এই MCQ যেটা বললাম, যে অনেকগুলো উত্তর দেওয়া আছে, তার মধ্যে একটা তোমায় বেছে নিয়ে লিখতে হবে, সেক্ষেত্রে তুমি এই যে এই করণীয় কাজগুলো, বিয়োগফলগুলো এই বের করাগুলো ডান দিকে রাফে করবে, আর রাফ সবসময় ডান দিকে করতে হয়। অঙ্কের ক্ষেত্রে রাফ ডান দিকে করতে হয়, ডান দিকে করবে। এবার গুণের ক্ষেত্রেও কি করবে, সেরকমভাবেই করবে, একক দশক লিখে। যদি এরকম থাকে, তিন অঙ্কের সংখ্যা আর 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমি প্রথমে মনে করব এই সংখ্যাটা আর এই সংখ্যাটা নেই, মনে করব 6 দিয়ে গুণ আছে। তাহলে 5 4 3কে 6 দিয়ে আমি গুণ করছি, তাহলে 3 6 18 8, হাতে 1 থাকছে, 4 6 24 আর এই 1-এ 25-এর 5,
25 2 10 5 25 হয়, তাই হাতে এবার 2 রইল। 5 6 30 আর 2 32 হবে। এবার 6 দিয়ে তোমার গুণ হয়ে গেল, এবার 8 দিয়ে গুণ করতে হবে। মনে করবো এই 6টা আর এই 2টা নেই, এক্ষেত্রে মনে করবো 6টা আর 2টা নেই, তো এবার 8 দিয়ে গুণ করবো। 3 আসতে 24, তো প্রথমে এই দিকটাই কাটা চিহ্ন বসাবো। 3 আসতে 24 4, হাতে 2 হবে নিশ্চয়ই, 2 10 4 24 হয়। তারপর কত হবে, 4 আসতে 32 আর হাতে 2 34, তাতে থাকলো 3। 5 আর 8 গুণ করতে হবে, 5 আসতে 40 আর 3 43। এরপর যখন 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে যখন গুণ করতে যাচ্ছি তখন এবার এর নিচেটাই কাটা চিহ্ন বসাতে হবে, বা এখানে শূন্যও বসাতে পারো। ওই যে কাটা চিহ্নগুলো আছে তার বদল শূন্যও বসাতে পারো, যে কোনো একটা। শূন্য বসানো মানে বোঝাচ্ছে যে তুমি 200 দিয়ে গুণ করছো। যাই হোক, এটা পরে বুঝবে, তখন পরে আর একবার বলে দেবো, যখন আরেকটু পড়তে হবে তখন বলে দেবো। যাই হোক, 2 দিয়ে এবার গুণ করছো, 2 দিয়ে প্রথমে 3কে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এবার যোগ করব। এই যে 3টি সংখ্যা পেলাম, একটা প্রথমে 4 অঙ্কের, আর একটা 4 অঙ্কের, আর একটা 4 অঙ্কের, যে সংখ্যাগুলো পেলাম সেগুলোকে এবার যোগ করছি। 8, 5 আর 4 যোগ আছে 9, 6, 4 আর 2 6 আর 6 12, 2 হাতে 1 আছে, 8 আর 1 9, 8 আর 9 আর 6 15 5, তে 1 আছে, 4 আর 1 5। তাহলে একটা সংখ্যা বেরোলো। নিচেই কি লিখে দিতে হবে, নির্ণেয় গুণফল সমান, যেটা তোমার উত্তর বের হলো। এবার যেটা দেখাবো ভাগের ক্ষেত্রে কি করতে হয়। তো ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম, এই একক দশক শতক করে লেখাটা। তো প্রথমে আমি দেখাই, প্রথমে আমি কোশ্চেনটা লিখছি। মনে করো ওই 3 অঙ্কের সংখ্যা আছে, তাকে ভাগ করা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা দিয়ে। যেইটা ভাগ করা মানে যেই সংখ্যাটাকে ভাগ করা হবে সেই সংখ্যাটাকে বলা হয় ভাজ্য, নিশ্চয়ই জানো, ক্লাস 4-এ বলা হয়েছে। আর যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর যেটা উত্তর বের হবে সেটা নিশ্চয়ই জানো, যে ভাগফল। আর যেটা উত্তর বেরিয়েও যেটুকু পড়ে থাকে, ভাগফলটা বেরিয়েও যেটুকু অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। তো ভাগের ক্ষেত্রেও তোমার এই প্রসেসে করবে, তাহলে অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যাবে, অনেক অঙ্কের সমাধান হয়ে যাবে। অনেক অঙ্ক বলতে অনেক ভাগফলে, যেমন শূন্য ওঠির ক্ষেত্রে অনেকটা বোঝা যায় না, তো এই ভাগটা একটু ভালোভাবে দেখো। 5 9 8 এই সংখ্যাটা আছে, তাকে 17 দিয়ে ভাগ করা হচ্ছে। তো আমার এখানে কত অঙ্কের সংখ্যা আছে, 2 অঙ্কের সংখ্যা। আমি এখানে 2 অঙ্কের সংখ্যা ধরবো, এই দুটো ঘর ধরছি। এই দুটো ঘর যখন ধরা হলো, 5 9 মানে 59, যখন ভাগফল লিখবো, আমি যেহেতু এই লাস্ট এই পর্যন্ত ধরেছি, ভাগফল এখানে লিখব। 17 নাম তো আমরা জানি, 17 অঙ্কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 আমি বললাম এখানে লিখব, তাহলে 3 17 51, এটা এর নিচেই লিখে দিলাম। এবার নিশ্চয়ই বিয়োগ করতে হবে। 1 আর 9, 9 থেকে 1 বিয়োগ দিলে 8 হচ্ছে, আর এদিকে একটা ঘর নামাবো, একটা ঘর নামাবো। এবার 17 নামতা কোনো 88 কত হচ্ছে, 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 102 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে বসাতে হবে। আবার নিশ্চয়ই বিয়োগ করতে হবে। 5 কতয় 8 হচ্ছে 3-এ, এই 3 আর এদিকে কোনো সংখ্যা নেই, তাহলে এই 3টা অবশিষ্ট পড়ে রইল, এটাকে বলা হয় ভাগশেষ। তো যখন কোনো অঙ্ক করবে তখন এইভাবে লিখে দিও না যে এইখানটা ভাগশেষ। যখন কোনো অঙ্ক দেয়া থাকে, যে এই ধরো এই অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটায় তোমায় বলা হয়েছে যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লেখো।
সাধারণত ভাজ্য ভাজকগুলো বলবে না, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তাহলে তুমি এখানে লিখে দিলে অতএব ভাগফল সমান 35, আর ভাগশেষ মানে যেটা শেষে পড়ে রয়েছে অবশিষ্ট, ভাগশেষ সমান 3। যদি বলা হয় ভাজ্য ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তখন কি হবে? তোমরা একটা সম্পর্ক নিশ্চয়ই জানো, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ একটাই সম্পর্ক রয়েছে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সম্পর্কটা হবে। যদি বলা হয় সম্পর্কটা নির্ণয় করো, তাহলে এটাই হবে। যদি বলা হয় যে যদি কোনো অঙ্ক দেওয়া হয় যে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে এবং ভাগশেষ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যদি ভাজ্য নির্ণয় করতে বলে, ভাজ্য মানে কি, আমার যেটাকে ভাগ করা হচ্ছে এইটাকে যদি নির্ণয় করতে বলা হয়, মানে এটা আমার দেওয়া নেই, শুধুমাত্র এখানে 35 দেওয়া আছে, 3 রয়েছে, 17 রয়েছে, তাহলে আমরা কি করে এই ভাজ্য জিনিসটা বের করব? আমার এই সূত্রের সাহায্যে বের করব। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমি এইটা প্রথমে লিখলাম, তারপর ভাজকের জায়গায় আমার কত দেওয়া ছিল, ভাজকের 17 দেওয়া ছিল, 17 বসালাম। ভাগফল কত আমার দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে 35, ভাগশেষ দেওয়া আছে 3। তাহলে এইটা আর এটা গুণ, আমরা জানি সরলের নিয়ম BODMAS, প্রথমে গুণের কাজ করতে হবে, তারপর যোগের কাজ করতে হবে। তাহলে প্রথমে গুণের কাজটা করি। 35 আর 17 গুণ করা হয় যদি, একটু রাফে ডান দিকে করছি, 5 7 35, 5 3 3 7 21 24, 5 একে 5 3। এবার যদি যোগ করা হয় 5 9 3, সরি 3 আর 2 5, তাহলে 5 9 5 যোগ 3 যেরকম আছে লিখলাম। তারপর এই দুটো সংখ্যা যদি যোগ করা হয়, এককের আর এককের ঘরের অঙ্ক যোগ হলো, 5 আর 3 8 9 5, 598। দেখো তোমাদের যে উত্তরটা ছিল সেটার সঙ্গে মিলছে কি একবার দেখে নাও, 598, ওটাই বেরিয়েছে। তাহলে যখন এরকম সম্পর্কে যদি এরকম ভাগফল হিসেবে দেয়া থাকে, এরকম একটা ভাগ দেওয়া থাকে, তখন নিশ্চয়ই ভাগফল আর ভাগশেষ এরকম প্রসেসে বের করবে। কিন্তু যখন ভাজ্য বের করতে দেয় বা ভাজক বের করতে দেয়, তখন নিয়ম হচ্ছে আমার এই প্রসেস। ভাজ্য বের করতে দিলে এই যে এই সূত্রটা লিখবো, লেখার পর আমার যেগুলো দেওয়া আছে, যেরকম দেওয়া আছে সেরকমভাবে আমি বসালাম। এবার কোনো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করা, কোনো সংখ্যাকে কথায় লেখা কিভাবে করতে হয় সেটাও ক্লাস 4-এ জেনেছো। মনে করো একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটাকে প্রথমে আমাকে কথায় লিখতে হবে। তাহলে কথায় লেখার জন্য আমাকে কি করতে হবে, উপরে একক দশক শতক হাজার অযুত এভাবে লিখতে হবে। তো একক দশক এইগুলো কিন্তু ডান দিক থেকে লিখবে, ডান দিকের ঘরেরটা হচ্ছে একক, তারপর একটা দশক, তারপর একটা শতক, তারপর হাজার, তারপর অযুত। এবার যখন কথায় লিখবে তখন তুমি এই বাঁ দিক থেকে লিখছো, অযুত আর হাজার মিলে হয় হাজার, তাহলে এটা কত, 18,000। 18টা আবার কেউ এরকমভাবে 18,000 এরকম লিখো না, তো তোমাকে কি করতে হবে, এটা কাটা, তাহলে করতে হবে 18টাও বানান করে লিখতে হবে, 18,000। দেখো শতকের কিন্তু একটাই ঘর 5, তাহলে 500 বা 500, এটাকেও ওরকমভাবে ভেঙে লিখতে হবে 5 বানানটা। পরের দুটো ঘর একসঙ্গে ধরবো, 0 7 মানে শুধুমাত্র 7 7 7 একক লিখলেও হয়, বা 7 একক এখানে আর লিখতে হয় না। এবার এই যে সংখ্যাটা দিলাম, এই সংখ্যাটাকে স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে কীরকম হবে, দেখো একটা আছে অযুতের ঘরে, তাহলে 1 গুণ
দেখো এই এক সংখ্যাটার পরে কটা ঘর রয়েছে, 1 2 3 চারটে সংখ্যা রয়েছে, তাই এখানে একটা 1 লিখবো, 1-এর গায়ে 4টে শূন্য বসাবো। স্থানীয় মানে বিস্তার মানে যোগ যোগ আকারে লিখতে হবে, তাহলে যোগ যোগ আকারে লিখবো। এবার 1-এর পর 8 আছে, 8 লিখবো, গুণ 1-এর পিঠে কটা শূন্য বসাবো, 8-এর পর 1 2 3টে ঘর রয়েছে, তাই 3টে শূন্য বসালাম। এবার 5-এর কাজটা, তাহলে 5 লিখলাম, 5 গুণ 1, 5-এর পর দুটো সংখ্যা রয়েছে, তাই 5 গুণ 100 যোগ, এখানে শূন্য রয়েছে, শূন্যর কথা আর নাই যদি লিখিও যদি কোনো অসুবিধা নেই, না লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় বা যোগ করা হয় সেই সংখ্যাটাই থাকবে। 7-এর পর কোনো ঘর নেই, তাই আর কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, বা 7 গুণ 1টাও লিখতে পারো। এবার এইটার সমান কি হয়, 1 আর 1 গুণ করা হচ্ছে, 1 1-কে 1, আর পাশে 4টে শূন্য ছিল বসে গেল, প্লাস 8 1-কে 8, তার পাশে 3টে শূন্য ছিল বসে গেল, প্লাস 5 1-কে 5, দুটো শূন্য ছিল পরপর বসে গেল, প্লাস 10 আর 0 যদি গুণ করা হয়, কোনো সংখ্যা 10 কোনো সংখ্যাকে শূন্যর সঙ্গে যদি গুণ করা হয় তাহলে শূন্যই হয়, তো শূন্য লিখতে পারো, অথবা শূন্যটা বাদও দিতে পারো। শূন্যকে যদি কোনো সংখ্যা যোগ করা হয়, যোগ করলে ওই সংখ্যাটাই থাকবে, সেই জন্য এই 500-র সঙ্গে শূন্য যোগ করাও যা, শূন্যকে না যোগ করাও তাই। এবার এখানে কি ছিল, 7 গুণ 1 সমান 7 1-কে 7, তাহলে স্থানীয় মানে বিস্তার করতে গেলে তোমাকে এই দুটো জিনিস লিখতে হলো, যেটা তোমরা ক্লাস 4-এ শিখেছো। তারপর দেখো তোমাদের আর একটা প্রসেসিংয়ে যোগ বিয়োগ আছে, সেটা হচ্ছে অ্যাবাকাস পদ্ধতি। অ্যাবাকাস পদ্ধতিতে কি, এরকম কাঠিগুলো রাখা থাকে, এই প্রথম কাঠিটাকে আমায় ধরতে হবে এককের ঘর, তারপরটাকে দশকের ঘর। জানো যেরকম একক দশক শতক এই ডান দিক থেকে লিখে যেতে হয়, সেরকমভাবে আমি ডান দিক থেকে লিখছি, শতক, হাজার, অযুত, লক্ষ। এবং এই প্রত্যেকটা কাঠিতে নটার বেশি বল রাখা যায় না, এটা একটা যন্ত্র, তো এরকমভাবেই তৈরি করা হয়েছে যে 9টার বেশি বল এখানে রাখা যায় না। 9টার পরে যখনই 10টা হয়ে যায়, এই 10টাকে এই ঘরে এখানে 1 হিসাবে বসানো হবে, এখানে যখন 10 হবে তখন এখানে 1 হিসাবে বসানো হবে, এইখানে যখন 10টা পূরণ হতে যাবে তখন এখানে 1 হিসাবে ধরা হবে। আবার এখানে শতকের ঘরে যদি 10টা হতে চায় তখন এইগুলো সব বাদ দিয়ে আমাকে এখানে 1 হিসাবে ধরতে হবে, ঠিক আছে। অ্যাবাকাস পদ্ধতি আমাদের চালু করা হয়েছে যারা দৃষ্টিহীন বা চোখে দেখতে পায় না, তাদের যোগ করার সুবিধার্থে কিন্তু এইগুলো খুব ব্যবহৃত হয়। আচ্ছা, মনে করো একটা দুটো সংখ্যা দিচ্ছি, সেই দুটো সংখ্যা আমি একবার যোগ বিয়োগ করে দেখাই অ্যাবাকাস পদ্ধতিতে। 3 5 3 6 8 7 2, এই দুটো আমি যোগ করব। তাহলে প্রথমে যে সংখ্যাটা আছে, তাহলে বলগুলো এই হিসাবে বসাতে হবে, আমি একক দশক শতক এখানেও লিখি আমার সুবিধার্থে। এককের ঘরে 6 রয়েছে, তাহলে প্রথমে আমাকে 6টা বল রাখতে হবে। প্রথমে এটা না দিয়ে যদি আমি একটু সহজ ধরি, এটা ধরো 3, হট, এটা ধরো 6, আর এটা ধরো 4, এরকম আছে। আমি এখানটা একটু সংখ্যাগুলো চেঞ্জ করলাম, প্রথমে 6টা বল রাখলাম, তারপরে ঘরে 3টে বল, তারপরে ঘরে 5টা, তারপরে ঘরে 3টে। এরপর আমি যোগ করছি, এককের ঘরে 4টে আরও বল যোগ দেবো, 1 2 3টে আমার ধরেছে, 4টে যখনই ধরতে যাচ্ছি তখন আর ধরছে না, তখন আমার পরের ঘরটায় 1 হিসাবে ধরতে হচ্ছে। তাহলে এইগুলো সব মুছে দিলাম, মুছে দিয়ে এই গোটা 10টাকে 10টি বলের সমান আমাকে এখানে একটি বল ধরিয়ে দিতে হচ্ছে। এখানে আমার 10টা হয়েছিল, তারপর এখানে কটা আছে, 6টা আছে,
আমার এখানে অলরেডি 4টে আছে, 1 2 3 4 5, 6টার আর জায়গা নেই। তখন সেই 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল ধরেছে। আর একটা বল বা 10টা হওয়ার জন্য আমার তাহলে এই গোটা 10টা বলকে নিয়ে আমি এদিকে শতকের ঘরে একটি বল যোগ করে দেবো। এই 10টার সঙ্গে ওর একটা বল কিন্তু সমান, তাহলে এই 10টা বলকে মুছে দিলাম, দিয়ে এদিকে 1 ধরলাম। তারপর দেখো এখানে শতকের ঘরে 2 আছে, 2টো বল বসিয়ে দিলাম। তারপর এখানে হাজারের ঘরে কিছু নেই, তাহলে এক্ষেত্রে আমার যোগটা কি হলো, আমি এইখান থেকে অ্যাবাকাস পদ্ধতিতে আমি দেখে নিলাম যোগটা আমার কত হলো। হাজারের ঘরে রয়েছে 3, শতকের ঘরে 1 2 3 4 5 6 7 8, 8টা বল রয়েছে। দশকের ঘরে নেই মানে 0, এককের ঘরেও নেই। তাহলে আমার যোগ করে হয়েছে এটা। অ্যাবাকাস পদ্ধতির সাহায্যেও যোগটা এরকমভাবে করা যায়। তাহলে তোমাদের কাজ রইল যে পূর্বপাঠের পড়া যেগুলো রয়েছে বা আগের পড়া মনে করি যে চ্যাপ্টারটা রয়েছে টেক্সট বইয়ে, যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো সবই করবে। যেহেতু আগের ক্লাসে সবই শেখানো হয়েছে তো এগুলো একটু চাপ দিয়ে দিচ্ছি, যোগ বিয়োগ ভাগ গুণ সবই করো। আচ্ছা, এ পর্যন্তই আজকের মতো। আসসালামু আলাইকুম, আবার পরের ভিডিও দেখা হবে।